জাবেদা, হ্যাঁ জাবেদা কথাটির ইংরেজি শব্দ হচ্ছে জার্নাল। জার্নাল শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস। এখন জাবেদা কখন তৈরি করা হয়? জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। এটা প্রতিদিন রেগুলার ধারাবাহিক ভাবে যে কোনো লেনদেন প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে জাবেদা। আচ্ছা, জাবেদা তোমরা কোন পর্যন্ত শেষ করেছিলে? হ্যালো, রেসপন্স জি করো। আচ্ছা, বললাম যে জাবেদার তোমরা কি প্রাথমিক ধারণা পর্যন্ত শেষ হয়েছিল, তাই না? তোমাদের কোন পর্যন্ত শেষ হয়েছিল? আকাশ স্যার তোমাদের কোন পর্যন্ত নিয়েছিলেন? মিস, আমার ঠিক জানি না, আমি তো নতুন জাবেদা ও আচ্ছা আচ্ছা, নতুন। তাহলে আমরা প্রথম থেকেই শুরু করি, হ্যাঁ কি বলো? হ্যাঁ, আমিও নতুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম নেই, আমি সবটা প্রথম শেষ থেকে। করছি, মিস জি, তারই সবটা শেষ করছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, জাবেদা করার আগে আমাদের তো প্রথমে লেনদেন গুলো চিনতে হবে। একটা ঘটনার লেনদেন কি না সেটা জানতে হবে, তারপর জাবেদা করতে হবে। সেটা জানার জন্য আমাদের হিসাব বিজ্ঞানের যে হিসাব সমীকরণ সেটা জানতে হবে। এখন তোমরা যেহেতু নতুন, তাহলে তো এই অধ্যায়গুলো আসলে ধারাবাহিক, একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার রিলেটেড। আগের চ্যাপ্টার গুলো কি তোমরা রেকর্ডেড ক্লাস দেখে নিয়েছো? না মিস, না মিস, এখনো দেখা হয়নি। ও, দেখা হয়নি? তাহলে লেনদেন কি না এটা বুঝতে হবে, তারপর হচ্ছে একটা ঘটনার। মিস এটা পড়াই ছিল মনে পড়ছে। হ্যাঁ, অবশ্যই একটা ক্লাস শুরু করার আগে আগের ক্লাসগুলো একটু তোমরা রিভিশন দিয়ে নেবে, তাহলে বুঝতে পারবে। হুম। আচ্ছা, আমি একটু রিক্যাপ করে তারপরে শুরু করছি, যেহেতু অনেকেই নতুন আছো তোমরা। 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা, আমি ভাবলাম যে তোমরা কেউ কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না একদম প্রথম থেকে। আমি একটু রিক্যাপ করি, তারপর শুরু করছি। আচ্ছা, হিসাব বিজ্ঞানের যে হিসাব সমীকরণটা কি সেটা কেউ বলতে পারবে? হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ কি মনে আছে তোমাদের? কারো মনে নেই? হিসাব সমীকরণ না বুঝলে তো আমরা জাবেদা করতে পারবো না। দেখো, হিসাব বিজ্ঞানের যে হিসাব সমীকরণটি সেটা হচ্ছে এই যে তোমাদের বইয়ের সূত্রটা, 17 নম্বর পেজে। হ্যাঁ, সূত্র আমি জানি। হ্যাঁ বলো। মিস, এল প্লাস ওই। হ্যাঁ, এ সমান এল প্লাস ওই। এখন এ মানে হচ্ছে কি? অ্যাসেট। এল হচ্ছে লাইবিলিটিস বা দায়। আর ওই হচ্ছে অনার্স ইকুইটি, মানে মালিকানা হচ্ছে সূত্র। মালিকানা সত্ত্ব। ভেরি গুড। দেখো, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। হিসাব বিজ্ঞানের যে প্রাথমিক সমীকরণটা সেটা হচ্ছে এ প্লাস ওই। তার মানে এ হচ্ছে সম্পদ সমান দায় প্লাস সত্ত্বাধিকার। সব সময় হিসাব সমীকরণের এই রীতিটা মেনেই হিসাব সমীকরণ গঠিত। এখানে সব সময় হিসাবের সম্পদের সমান দায় আর মালিকানা সত্ত্বের যোগফল সম্পদের সমান হয়। এখন সম্পদ বলতে কি বোঝায় এটা আমাদের জানতে হবে। সম্পদ হচ্ছে, দেখো, সম্পদ বলতে বোঝায় সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ীর মালিকানায় থাকে এবং যা মুনাফা অর্জনে ব্যবহৃত হয়। এই যে সম্পদের সংজ্ঞাটা তোমরা একটু পড়ে নিবে। এই যে দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা, এগুলো হচ্ছে সম্পদ। আর মানে দায় এক হচ্ছে কি? বছরের বেশি গেলে সেটা সম্পদ। হ্যাঁ, 1 বছরের বেশি গেলে সম্পদ, কিন্তু ওটা আমাদের কি করতে হবে? আমাদের মুনাফা অর্জনে সহযোগিতা করতে হবে ওই সম্পদটা। আর দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা। তারা তো ঘর হইতে পারে। হ্যাঁ, অবশ্যই ঘর তোমাদের সম্পদ। 1 বছরের বেশি সময় ব্যবহারের জন্য তাহলে যেটা আমরা সোনাদানা ক্রয় করি হয় সেটাই না? সম্পদ। আর যেগুলো সোনাদানা হচ্ছে তো যে যে জিনিসগুলো আমরা ক্রয় বিক্রয়ের জন্য
আমাদের ব্যবসায়ের পণ্য হিসেবে ক্রয় করি সেগুলোকে সম্পদ বলা যাবে না। যেগুলো আমরা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি সেগুলো হচ্ছে সম্পদ। আর সম্পদের সমান সবসময় লায়াবিলিটি আর ওনার সিকিউরিটির যোগফল সম্পদের সমান হয়। এখন লায়াবিলিটি কোনগুলা? সেগুলো হচ্ছে দায়, যে মালিকের যে দায়বদ্ধতা সেগুলো হচ্ছে দায়। আর মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের যে দায়গুলা সেগুলো বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে দায়। যেমন হচ্ছে কি মালিকের বিনিয়োগ, তারপর হচ্ছে আয়, উত্তোলন, ব্যয়, এগুলো হচ্ছে হিসাব সমীকরণের তোমার বর্ধিত রূপ। হিসাব সমীকরণের বর্ধিত রূপটা কেমন দেখো, এ সমান এল প্লাস ওই যে তোমাদের যে ওই ছিল, ওই এর ফুল মিনিংটা হচ্ছে এখানে ওই কে ভাঙলে আমরা কি কি পাই? প্লাস আর মাইনাস ই। সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। দেখো সি হচ্ছে ক্যাপিটাল, মানে হচ্ছে মূলধন, মূলধনের সাথে আমাদের মাইনাস ডি, ডি মানে হচ্ছে ড্রয়িং মানে উত্তোলন, প্লাস আর, আর হচ্ছে রেভিনিউ মানে রেভিনিউ। আয়, আর মাইনাস ই, ইতে হচ্ছে এক্সপেন্স মানে এক্সপেন্স। খরচ। তার মানে কি দাঁড়ালো, যে মূলধনের সাথে উত্তোলন এবং খরচগুলো বাদ দিয়ে তার সাথে আয়গুলো যোগ করলে যে অ্যামাউন্টটা আসবে সেটাই হচ্ছে ওই এর পূর্ণরূপ। তাহলে ওই এর পূর্ণরূপ হচ্ছে কি, মূলধন, আমি যদি বাংলায় বলি সেটা হবে কি মূলধন প্লাস আয়, মূলধনের সাথে আয়গুলো যোগ হবে এবং উত্তোলন এবং ব্যয়গুলো বিয়োগ হবে। লিখতে পারবো না। হ্যাঁ লিখতে পারবি তো, আমি বাংলায় বলছি তোমাদের বোঝার জন্য। তুমি কি করতে পারো যে ক্যাপিটাল মাইনাস ড্রয়িং প্লাস রিভিনিউ মাইনাস এক্সপেন্স, এটাই হচ্ছে মূল হিসাব সমীকরণ। এখন দেখো এই হিসাব সমীকরণটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা জাবেদা পারবে। কিভাবে পারবে দেখো, এখানে এ সমান এল প্লাস কি, আমরা সমীকরণটা যদি বর্ধিত আকারে লিখি তাহলে কেমন হবে দেখো, এ সমান এল প্লাস ই। এখন দেখো ই এর বর্ধিত রূপ হচ্ছে কি সি, তারপর হচ্ছে মাইনাস ডি প্লাস আর, আর হচ্ছে কি সরি মাইনাস কি বলতো ই। এই সমীকরণটা তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা জাবেদা পারবে কিভাবে। দেখো সব সময় মনে রাখবে হিসাব সমীকরণের বাম পক্ষ হচ্ছে ডেবিট আর ডান পক্ষ হচ্ছে ক্রেডিট, ঠিক আছে? এখন বাম পক্ষে কোন কোন হিসাব থাকবে? এই হিসাব সমীকরণের প্রত্যেকটা টপিক যদি পজিটিভ সাইডে থাকে, মানে যে যে অবস্থানে আছে সেই অবস্থানে যদি সে পজিটিভ অবস্থানে থাকে সেটাই হচ্ছে তার সাইড। এখানে দেখো তো ডান পক্ষে আমরা এখানে কি কি লিখেছি, এল, সি, ডি, আর ই। এখানে পজিটিভ অবস্থানে কে কে আছে, এল আর সি এবং হচ্ছে আর। আর এখানে দেখো ডি এবং ই কিন্তু নেগেটিভ অবস্থানে আছে। তাহলে আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করে বাম পক্ষে পাঠিয়ে দেই তাহলে ডিটা কি বাম পক্ষে গিয়ে মাইনাসের জায়গায় কি প্লাস হবে না? ডি এবং ই দুইটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে বাম পক্ষে পাঠাই তাহলে কি মাইনাস ওই পাশে গিয়ে কি প্লাস হবে না? আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা আমি করে দেখাচ্ছি। দেখো আমরা এই লাইনটাকে কিভাবে লিখতে পারি, এ সমান, দেখো আমরা ডি কে এই পাশে নিয়ে আসলে কি প্লাস ডি আমরা লিখতে পারবো, প্লাস ডি, আর ই এই পাশে নিয়ে আসলে হবে কি প্লাস ই ইকুয়াল, আমরা লিখতে পারি হচ্ছে এল প্লাস, আচ্ছা এই লাইনটা কি তোমরা বুঝতে পেরেছো? এই যে এই লাইনটা যে লিখলাম, আচ্ছা এই লাইনটা কি তোমরা বুঝতে পেরেছো আমি যেটা লিখলাম? রেসপন্স করো প্লিজ। আচ্ছা না বুঝলে একটু বলো আমাকে যে বুঝতে পারোনি।
আচ্ছা, এই লাইনের মধ্যে কারো কোনো প্রবলেম আছে? তোমাদের মাইকটা অন করে একটু বলো। বাংলায় বলে দেন মানে আচ্ছা দেখো, আমি যে সাইডটা চেঞ্জ করেছি, এখানে আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপ কি ছিল? আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপ ছিল হচ্ছে এ সমান এল প্লাস ই মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। এখানে হচ্ছে এ হচ্ছে সম্পদ, অ্যাসেট মানে সম্পদ, সমান এল হচ্ছে দায়, লাইবিলিটি, প্লাস সি তে হচ্ছে কি ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, মাইনাস ডি ডি মানে হচ্ছে, দেখো আমাদের সাইডে কিন্তু দেওয়া আছে ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন, এই যে দেখেছো। তারপর হচ্ছে প্লাস আর আর হচ্ছে রেভিনিউ বা আয়। তারপর মাইনাস হচ্ছে ই মানে হচ্ছে এক্সপেন্স বা খরচ। তাহলে আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপটা হচ্ছে কেমন, যে সম্পদ সমান দায় প্লাস মূলধন, সি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, মাইনাস উত্তোলন, প্লাস আর আর মানে হচ্ছে রেভিনিউ বা আয়, মাইনাস এক্সপেন্স মানে খরচ। তাহলে আমাদের হিসাব সমীকরণটা কি দাঁড়ালো, যে সম্পদ সমান দায় প্লাস মূলধন মাইনাস উত্তোলন প্লাস আয় মাইনাস খরচ। এক কথায় যে মূলধনের সাথে আয়গুলো যোগ, উত্তোলন এবং খরচ হচ্ছে বিয়োগ। এটা হচ্ছে ওই এর পূর্ণরূপ। আর এল তো আগে থেকেই ছিল। এখন কি বুঝতে পেরেছো তোমরা? জি মিস এখন আচ্ছা, এখন যে আমি এখানে কি করেছি দেখো, তিনটা তিনটা করে আলাদা করেছি। দেখো এই পাশে ডিটা কিন্তু কি ছিল, মাইনাস ছিল। এটা কি আমি এই সাইডে নিয়ে এসে কি করেছি, প্লাস করেছি। আবার ই এখানে মাইনাস ছিল, এই পাশে নিয়ে এসে কি করেছি, প্লাস করেছি। এই জিনিসটা কি বুঝতে পেরেছো? হিসাব সমীকরণের মানে বাম পক্ষ থেকে আমি আহ ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে এসেছি। এটা কি বুঝতে পেরেছো? মিস এটা মানে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিলেন কেন কেন সেটা আনলাম, আচ্ছা এটা আমি বোঝানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য করেছি। এটা তোমাদের করতে হবে না, আমি জাস্ট কেন করলাম এটা বলছি। যে আমরা কি ম্যাথে করেছি না, যে হিসাব সমীকরণের যে কোনো পক্ষ ডান পক্ষ থেকে বাম পক্ষে যদি কোনো একটা আহ সংখ্যাকে নিয়ে যায়, সেটা কি মাইনাস থাকলে প্লাস হয়ে যায় না? এখানে এক্স্যাক্টলি সেই কাজটাই করেছি, যে ডি এর আগে দেখো মাইনাস ছিল, এই পাশে এসে কি হয়েছে, প্লাস হয়েছে। ই এর আগে মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস হয়েছে। এর কারণটা কি, কেন করলাম দেখো, এ ডি এখানে পজিটিভ অবস্থানে আছে, আবার এল সি আর এখানে কিন্তু পজিটিভ অবস্থানে আছে। এখন দেখো হিসাব সমীকরণের বাম পক্ষে যারা পজিটিভ অবস্থায় থাকবে সেটা হচ্ছে ডেবিট, এবং ডান পক্ষে যারা পজিটিভ অবস্থানে থাকবে সেটা হচ্ছে ক্রেডিট। তার মানে হিসাব সমীকরণের বাম পক্ষ হচ্ছে ডেবিট এবং ডান পক্ষ হচ্ছে সবসময় ক্রেডিট, এটা মনে রাখবে। তাহলে দেখো আমাদের বাম পক্ষের আইটেম কি কি, এ ডি ই মানে হচ্ছে সম্পদ, উত্তোলন এবং খরচ। সম্পদ তোমরা এইভাবে মনে রাখবে, যে সম্পদ, খরচ এবং কি উত্তোলন, অ্যাসেটস, ড্রয়িং, এক্সপেন্স। অ্যাসেটস মানে সম্পদ, ড্রয়িং মানে উত্তোলন, আর এক্সপেন্স মানে খরচ। এই তিনটা আইটেম হচ্ছে ডেবিটের আইটেম, মনে থাকবে তোমাদের। তাহলে আমাদের ডেবিটের আইটেম কি কি তোমরা একটু মুখে বলো তো। সম্পদ খরচ আর সম্পদ, উত্তোলন। খরচ এবং উত্তোলন, এই তিনটা হচ্ছে ডেবিটের আইটেম, সবসময় মনে রাখবে তিনটা হচ্ছে ডেবিটের আইটেম। আর দেখো আমাদের ডান পক্ষ হচ্ছে কি, ক্রেডিট। ক্রেডিটের পাশে কি কি আছে, ক্রেডিটের পাশে আছে হচ্ছে এল মানে লাইবিলিটি, সি মানে হচ্ছে ক্যাপিটাল, আর আর হচ্ছে রিভিনিউ মানে আয়। তার মানে দায়, মূলধন এবং আয়, এই তিনটা হচ্ছে ক্রেডিটের আইটেম। তাহলে আমাদের ক্রেডিটের আইটেম কি কি, দায় মূলধন আর ব্যয়। দায়, মূলধন এবং আয়। দায়, মূলধন এবং আয় তোমরা এইভাবে মনে রাখতে পারো। আদম, আতে হচ্ছে আয়, দতে হচ্ছে দায়, আর মতে হচ্ছে মূলধন, আদম হচ্ছে ক্রেডিট, এভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, মনে রাখার জন্য বললাম। তাহলে আমাদের ক্রেডিটের আইটেম কি কি, আদম বলো, আয়, দায়, আর কি, মূলধন। আর দায় মনে থাকবে, 6টা জিনিস শুধু মাথায় রাখবে, তাহলেই তোমরা জাবেদা পারবে, যে কোনো জাবেদা পারবে। যে আদম মানে হচ্ছে আয়, দায়, আর হচ্ছে উম, মূলধন, এই তিনটা হচ্ছে ক্রেডিট, আর সম্পদ, উত্তোলন, খরচ এগুলো হচ্ছে ডেবিট। ঠিক আছে। এখন দেখো এগুলো ডেবিটের আইটেম এবং এগুলো হচ্ছে ক্রেডিটের আইটেম। এখন এগুলো ডেবিট কখন হবে, ক্রেডিট কখন হবে, এটা মনে রাখতে হবে। সবসময় মনে রাখবে ডেবিটের আইটেম যেগুলো, সেগুলো বাড়লেই ডেবিট, কমলে ক্রেডিট। আর ক্রেডিটের আইটেম যেগুলো, সেগুলো একই অবস্থা, বাড়লে ক্রেডিটই থাকবে, কমলে হবে ডেবিট।
আমার কথাটা বুঝতে পেরেছো? মানে যে মানে ডেবিটের আইটেম গুলো বাড়লে ডেবিটে থাকবে, কিন্তু কমলে তার উল্টোটা হয়ে যাবে। ক্রেডিটের ক্ষেত্রেও তাই, বাড়লে ক্রেডিটে থাকবে, কমলে তার উল্টোটা হয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা? দেখো এখানে নিচে কিন্তু তাই দেওয়া আছে। দেখো মোট সম্পদ, সম্পদ কি? ডেবিটের আইটেম, তাহলে বাড়লে ডেবিট থাকবে, কমলে ক্রেডিট হবে। ঠিক আছে, এগুলো যেহেতু তোমাদের আলোচনা করা হয়েছে একবার, আহ তারপরও আমি একটু রিক্যাপ করে নিলাম, যেহেতু আমরা জাবেদা করব সেজন্য। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে বুঝবো যে এটা সম্পদ, হ্যাঁ অ্যাসেটস, এটা হচ্ছে ড্রয়িং বা উত্তোলন, এটা এক্সপেন্স বা খরচ। এটা তো আমাদের চিনতে হবে, তাই না? কোন কোন হিসাব খাতগুলো সম্পদ, কোনগুলা দায়, কোনগুলা উত্তোলন, হ্যাঁ কোনগুলো মূলধন, আয়, এগুলো আমাদের চিনতে হবে, না হলে কিন্তু আমরা জাবেদা করতে পারবো না। এটা চেনার জন্য তোমরা তোমাদের তোমাদের কি মেন বই পেয়েছো সবাই? মিস পেয়ে গেছি। না মিস, এখনো মেন বই পাইনি। আচ্ছা ঠিক আছে, সেজন্য আমাদের আমি তোমাদের বই থেকে নিয়েছি, অনেকে বই পাওনি সেজন্য। আমাদের আচ্ছা, ঢাকায় দিয়ে দিচ্ছে। আর যাদের, হ্যাঁ যাদের বই আছে তোমরা তোমাদের বইয়ের 56 পৃষ্ঠায় আসতে পারো। আচ্ছা, হিসাবের নামগুলো তোমাদের চিনতে হবে আগে। দেখো তোমাদের বইয়ের হচ্ছে 51 পেজ, হ্যাঁ যাদের বই আছে তারা দেখো, আর যাদের বই নেই তারা পিডিএফটা দেখো, খেয়াল করো। দেখো আমাদের হিসাব সমীকরণ তো আমরা জানলাম যে যে দায় প্লাস মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বর মধ্যে এটার ফুল মিনিং এখানে সুন্দর করে দেওয়া আছে। দেখো সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অথবা মালিকানা সত্ত্বকে ভাঙলে আমরা কি পেলাম? মালিকের মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস হচ্ছে মালিকের উত্তোলন। ঠিক আছে, এই যে হিসাব সমীকরণের এখানে 5টি ভাগ রয়েছে। সম্পদ, আচ্ছা হিসাব সমীকরণের যে আমরা নামগুলো পড়লাম সবগুলোর আইটেমের নামগুলো বলো তো তোমরা, বলো মুখে বলো, মনে থাকবে তাহলে, কথা বলো। কি কি পড়লাম আমরা? সম্পদ, বলো। সম্পদ, দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ, দায়, মূলধন, রেভিনিউ বা আয়, ব্যয়, আরেকটা হচ্ছে হ্যাঁ, উত্তোলন। ওটা তো মালিকানা সত্ত্বের মধ্যে। হ্যাঁ দায়, মূলধন, ঋণ বা আয়, ব্যয়। হ্যাঁ, মালিকানা সত্ত্বকে ভাঙলে আমরা মূলধন, আয়, ব্যয় এবং মালিকের উত্তোলন পাই। আর আরো দুইটা আইটেম হচ্ছে সম্পদ এবং দায়। এখন দেখো কোন আইটেম গুলা সম্পদ, কোন আইটেম গুলা মালিকানা সত্ত্ব, এগুলো আমাদের চিনতে হবে। চেনার জন্য এই ছকটা খুব মনোযোগ দিয়ে তোমাদের পড়তে হবে। দেখো মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অধীনে থাকে। দেখো মালিকানা সত্ত্বকে ভাঙলে আমরা কি কি পেলাম? মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। দেখো তাহলে মূলধন হচ্ছে কি ধরনের হিসাব? হিসাবের শ্রেণী। তোমাদের কিন্তু পরীক্ষা এভাবেও আসবে যে কোনটা কোন হিসাব, হিসাবের শ্রেণী বিশ্লেষণ করে দিতে হবে। তাহলে মূলধন হচ্ছে কোন ধরনের হিসাব? মালিকানা সত্ত্ব। উত্তোলন কোন ধরনের হিসাব? দেখো তো উত্তোলন কার মধ্যে পড়েছে? এই যে মালিকানা সত্ত্বর ফুল মিনিং কিন্তু এইটুকু। উত্তোলন কিসের মধ্যে পড়েছে? এই যে মালিকানা। দেখো মালিকানা সত্ত্বের মধ্যে 4টা আইটেম, কি কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টা হচ্ছে মালিকানা সত্ত্বের আইটেম। ঠিক আছে, তাহলে বলো তো উত্তোলন কোন শ্রেণীর হিসাব? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। হ্যাঁ মালিকানা সত্ত্বের 4টা আইটেম বললাম না। দেখো তারপর হচ্ছে মূলধন, নগদ। আয়, ব্যয় এই আর নগদ টাকা মালিকের কিন্তু উত্তোলন। অলওয়েজ সম্পদ, এটা এসেটস। ঠিক আছে, দেখো এই নগদ অর্থের মাধ্যমে কি আমাদের সম্পদ বৃদ্ধি পায়। তার নগদ হচ্ছে সম্পদ, ব্যাংক হিসাব সম্পদ, এগুলো তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তারপর ক্রয়, ক্রয় করলে আমরা যদি কোনো পণ্য ক্রয় করি আমাদের কাছ থেকে কি টাকা চলে যায়, তাহলে কি এটা কি ব্যয় হয় না? এটা জি হচ্ছে মিস। ব্যয়। অবশ্যই হ্যাঁ, ব্যয় হচ্ছে কিসের আইটেম? আমরা যখন হিসাব সমীকরণের বিশ্লেষণ করব তখন এটা প্রভাব ফেলবে মালিকানা সত্ত্বের উপরে। ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বের আইটেম, এটা হচ্ছে ব্যয় হিসাব। তারপর বিক্রি, কোনো জিনিস যদি আমরা বিক্রয় করি তাহলে কি আমাদের আয় হয় নাকি ব্যয় হয়? বিক্রি করলে টাকা আসে, তাহলে অবশ্যই কি হয়? আয় 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 হয়। আয় হয়। তারপর হচ্ছে কি আসবাবপত্র। দেখো আসবাবপত্র কি আমরা ব্যবহার করার জন্য কিনি না? হুম, জি। ব্যবহার সম্পদ করার তো। উদ্দেশ্যে যা কিছু আমরা ক্রয় করব সেগুলো হচ্ছে সম্পদ। কলকবজা যন্ত্রপাতি এগুলো হচ্ছে কি বছরের পর বছর ধরে আমরা যেগুলো ব্যবহারের জন্য ক্রয় করি সেগুলো হচ্ছে সম্পদ।
কিন্তু যে পণ্যগুলা আমরা বিক্রি করার উদ্দেশ্যে, আমাদের ব্যবসার উদ্দেশ্যে, বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করি সেগুলো হচ্ছে পণ্য। আর যেগুলো আমরা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি সেগুলো হচ্ছে সম্পদ। তারপর হচ্ছে ক্রয় ফেরত, এগুলো ব্যয়ের মধ্যেই যাবে। ক্রয় ফেরত, বিক্রয় ফেরত এগুলো ব্যয়কে হ্রাস করে। কোনো কিছু ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়। কিন্তু ক্রয়টা আমি দেখি যদি কোনো পণ্য কিনে আনার পরে দেখি যে আমার পণ্যটা ত্রুটিযুক্ত আছে, তাহলে সেটা কি আমরা চেঞ্জ করি বা ফেরত দেই। এই ফেরত দিলে কি হয়? ব্যয়টা হ্রাস পায়। এটা ব্যয়ের আইটেমই মধ্যে যাবে কিন্তু ব্যয়টাকে হ্রাস করবে। বিক্রয় ফেরতের ক্ষেত্রেও সেম। বিক্রি করলে আয় হয় আর বিক্রয় ফেরত দিলে আয়টা হ্রাস পায়। আচ্ছা। তারপর হচ্ছে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব। দেনাদার হিসাব মানে হচ্ছে বাকিতে পণ্য বিক্রি করলে আমি যার কাছে আমার পণ্যটা বিক্রি করলাম সেটা যদি বাকিতে হয় তাহলে সেটা হচ্ছে উনি আমার দেনাদার সৃষ্টি হন। মানে তার কাছে আমি টাকা পাবো। সে আমার প্রাপ্য হিসাব। দেনাদারের অপর নাম হচ্ছে প্রাপ্য হিসাব। বাকিতে আমি যদি পণ্য বিক্রি করি তাহলে প্রাপ্য হিসাব সৃষ্টি হবে। প্রদেয় বিল, যে বিলের টাকাটা আমি দেইনি কিন্তু দিব, সেটা হচ্ছে প্রদেয় বিল। মানে এটা হচ্ছে দায়। আমি কারো কাছে দায়বদ্ধ হয়ে থাকলে সেটা দায় হিসাব। শোনো, প্রদেয় কথাটা থাকলে সেটা হবে দায়। আর প্রাপ্য কথাটা থাকলে সেটা হবে সম্পদ। যদি বলি আমি কারো কাছে মানে আমার এত টাকা প্রাপ্য, হ্যাঁ? প্রাপ্য মানে কি? আমি এটা পাবো। এটা আমার সম্পদ হয়ে আছে। আবার যদি কেউ আমার কাছে টাকা পায় তাহলে সেটা হবে প্রদেয়। কারণ আমি তার কাছে দায়ে পড়ে আছি। আমি তার কাছে দায়বদ্ধ। সেটা হবে প্রদেয় হিসাব। ঠিক আছে? তারপর হচ্ছে মজুদ পণ্য। দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠান তো অনেক পণ্য নিয়ে ব্যবসা করে। সেগুলো কি মজুত করে রাখতে হয়। অনেকদিন যাবৎ পণ্যগুলো যদি অবিকৃত থাকে, সেগুলো তার সম্পদ হিসেবে থাকে। তারপর হচ্ছে ঋণ হিসাব। এটা আমরা জানি দায়। কারো কাছ থেকে ঋণ নিলে তো আমি এটা দায়ে পড়ব। তারপরে বিনিয়োগ obviously সম্পদ। বিনিয়োগ হচ্ছে ইনভেস্টমেন্ট যেটাকে বলি। আমি যদি কোনো একটা অ্যামাউন্ট কোনো জায়গায় ব্যবসার উদ্দেশ্যে বিনিয়োগ করি। দেখো, প্রতিষ্ঠানের অলস অর্থ যদি সাময়িক বা দীর্ঘমেয়াদের জন্য যদি কোনো জায়গায় বিনিয়োগ করি, দেখো কিভাবে বিনিয়োগ করতে পারি আমরা। সঞ্চয়পত্র, তারপর হচ্ছে কি প্রাইস বন্ড বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে সেটা আমাদের সম্পদ হিসেবে থাকবে। তারপর বেতন, কর্মচারীর বেতন প্রদান করলে এটা খরচ হয়। এজন্য এটা ব্যয়। মনিহারি হিসাব ব্যয়। মনিহারি জিনিসপত্র কিনলে আমাদের টাকা খরচ হয়। তারপর হচ্ছে ভাড়া, পরিবহন, হ্যাঁ? এগুলো হচ্ছে ব্যয়। মানে যা আমাদের খরচ, খরচ মানেই তো ব্যয়, তাই না? বিজ্ঞাপন এগুলো খরচ, ব্যয়। কুরিন হিসাবটা কি? এটা একটু বোঝার বিষয় আছে। কুরিন ভালোভাবে মনে রাখবে। কুরিন হচ্ছে তোমার ধরো আমি কারো কাছে টাকা পাই। সে আমার টাকাটা না দিয়ে উধাও হয়ে গেল বা দিবে না কোন সময়। হ্যাঁ? বা দেনাদারের মৃত্যু বা যেকোনো একটা কারণে তার টাকাটা আমি যদি আর না পাই, আদায় করা সম্ভব না হয়, সেটাই হচ্ছে কুরিন। কুরিনের অপর নাম হচ্ছে অনাদায়ী পাওনা। আমার পাওনাটা আর কোন সময় আদায় হবে না। সেটাই হচ্ছে কুরিন। এটাও এক ধরনের ব্যয়। কারণ আমার আয়টা কমে গেল। এটা ব্যয়ের অন্তর্ভুক্ত হয়ে গেল। ক্ষতি হলো আমার। ক্ষতি মানেই ব্যয়। তারপর হচ্ছে বাট্টা। এখন বাট্টা কি বুঝো ভালো করে। বাট্টা হচ্ছে যখন আমরা কোনো প্রতিষ্ঠানে বা কোনো দোকানে যদি কোনো পণ্য কিনতে যাই, পণ্যের গায়ে একটা মূল্য লেখা থাকে। ধরো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখো হচ্ছে বই কিনতে গেলে। বই কিনতে গেলে বইয়ের মূল্য যা তা কিন্তু আমরা দেই না। সবসময় একটা পার্সেন্টেজ আমাদের ডিসকাউন্ট দেয়। এই যে ডিসকাউন্ট দিল সেটাই হচ্ছে বাট্টা। বুঝতে পেরেছ? এটাকে বলা হয় কারবারি বাট্টা। বাট্টা ২ প্রকার। একটা হচ্ছে কারবারি বাট্টা, আরেকটা হচ্ছে নগদ বাট্টা। যখন আমরা পণ্য ক্রয় করতে গেলে পণ্যের গায়ের লিখিত মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য কিনতে পারি, সেটাই হচ্ছে যতটুকু কম মূল্য পেলাম, যতটুকু ছাড় পেলাম সেটাই হচ্ছে কারবারি বাট্টা। আবার নগদ বাট্টা কোনটা? সেটা হচ্ছে আমরা যখন কারো কাছে টাকা পাই বা কেউ আমাদের কাছে টাকা পায়। ধরো আম রহিম করিমের কাছে ৳১০,০০০ পায়। এখন আ রহিম বলল যে, "তুমি যদি ১০ দিনের মধ্যে আমার টাকাটা দিয়ে দাও, ৳১০,০০০ তাহলে আমি তোমার কাছ থেকে ৳৫০০ কম নিবো। ৳৯,৫০০ নিবো।" এই ৳৫০০ যে ছাড় দিল, দেনাদার পাওনাদারকে ছাড় দেয়, সেটা হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা এবং কারবারি বাট্টার মধ্যে ডিফারেন্সটা কি স্নিগ্ধা কিছু বলবে? দেনাদারের মৃত্যু। আচ্ছা, তোমার কথাটা ভেঙে আসছে। আমি আবার বলছি।
দেনাদারের বললাম মৃত্যু, দেনাদারের মৃত্যু কি? দেনাদার মারা গেলে। ধরো তুমি কারো কাছে অনেক টাকা পাও, সে হঠাৎ করে মারা গেল। তাহলে কে দিবে টাকা? তুমি কি আর টাকাটা পাবে? তুমি কি আদায় করতে পারবে? তার ফ্যামিলির কাছ থেকে নিবো। আচ্ছা, ফ্যামিলিও যদি না থাকে বা ওরকম সামর্থ্য যদি না থাকে, উনি যদি একমাত্র, হ্যাঁ, উপার্জনক্ষম ব্যক্তি তাহলে হয়। পরিবার জমি থাকলেও এখান থেকে নিবো। আচ্ছা, যেভাবে তুমি নিতে পারলে তো ভালো। তুমি যদি নিতে না পারো তাহলে সেটা কুরিন হবে। ঠিক আছে? ও মানে আচ্ছা। এখানে কয়েকটা কারণ দিয়েছে। দেনাদার মৃত্যু, সে দেউলিয়া। দেউলিয়া মানে কি? তুমি মৃত্যু না বলে আমাকে যদি দেউলিয়া নিয়ে প্রশ্ন করতে তাহলে একটু আচ্ছা। দেখো, দেউলিয়া হচ্ছে কি? সে তার সম্পদ একদম মনে করো যে সব শেষ, একদম আর কিচ্ছু নেই। ঋণের দায়ে সবকিছু ব্যাংক নিয়ে গেছে। হ্যাঁ, এরকম ব্যক্তি যদি হয়, তার কিচ্ছু নেই, কোনো সম্পদ নেই, টাকা নেই, পয়সা নেই, হয়তো অনেক টাকা লোন করে জাহাজ কিনেছিল, জাহাজটা সমুদ্রের মাঝখানে ডুবে গেছে, তার এখন আর কিচ্ছু নেই দেওয়ার মতো। এরকম লোক হচ্ছে দেউলিয়া, তার কাছ থেকে কোনো কিছু আদায় করা সম্ভব না। হুম, তাইলে মিস আমি ঋণ দিবই না। হ্যাঁ, ঋণ দিবে না সেটা তো আগে জানো না তুমি। অ্যাক্সিডেন্টলি হয় না এরকম। ও যাই হোক, যে কোনো কারণে যদি তুমি তোমার, হ্যাঁ, দেনাদারের কাছ থেকে টাকাটা আদায় করতে না পারো, সেটাই হবে করিন। যে কোনো, হয়তো সে হঠাৎ করে উধাও হয়ে গেল, এমন জায়গায় পালিয়ে গেল তুমি তাকে খুঁজেই পেলে না। তাহলে যে কোনো কারণে যদি তুমি তোমার টাকাটা আদায় করতে না পারো, সেটাই হচ্ছে করিন বা অনাদায়ী পাওনা। বুঝতে পেরেছো? জি আচ্ছা, এটা মিস। একটা ব্যয়। আচ্ছা, দেখো কোন আইটেমের নাম কি সেগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তারপর দেখো, বাট্টার কথা তো বললাম। আচ্ছা, বাট্টা যে বললাম দুই প্রকার, দুই প্রকারের মধ্যে ডিফারেন্সটা কি বলেছি? কেউ কি বুঝতে পেরেছো? একটা আয় আর একটা ব্যয়। নো, একটা আর একটা ব্যয় না। দেখো, বাট্টা মানে কি? বাট্টা মানে হচ্ছে ছাড় দেওয়া বা ছাড় পাওয়া। যদি ছাড় পাই সেটাকে প্রাপ্ত বাট্টা বলে, আর যদি ছাড় দেই আমি সেটাকে বলি প্রদত্ত বাট্টা। ধরো তুমি একটা বই কিনতে গেছো, বইয়ের মূল্য লেখা হচ্ছে ৫০০ টাকা। তারপর তুমি একটু দামাদামি করে, সে দোকানদার তোমাকে বললো আচ্ছা ৪০০ টাকা দিন। এই যে ১০০ টাকা ছাড় পেলে, সেটাই হচ্ছে কারবারি বাট্টা। বুঝতে পেরেছো? যখন আমরা পণ্য কিনবো তখনই যদি দর কষাকষির মাধ্যমে একটা টাকা আমি ছাড় পাই, সেটা হচ্ছে কারবারি বাট্টা। ইজ ইট ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, দেখো, এখন দেখো, কারবারি বাট্টা তো আমরা বুঝলাম। তারপরে আসা হচ্ছে নগদ বাট্টাটা কি? নগদ বাট্টা হচ্ছে দেনাদার আর পাওনাদারের মধ্যে কেউ কারো কাছে টাকা পায়, সে তখন বলল যে, ধরো সে অনাদায়ী পাওনার মতো হয়ে যাচ্ছে, সে টাকাটা দিতে দেরি করছে বা যে কোনো কারণে হোক, পাওনাদার পাওনাদারকে দেনাদার যখন বলবে যে তুমি, তোমার কাছে আমি এত টাকা পাই, তুমি এখান থেকে কিছু টাকা আমাকে কম দিও, এই যে ছাড় দিবে, সেটা হচ্ছে নগদ বাট্টা। মানে দেনাদার আর পাওনাদারের মধ্যে যে টাকার লেনদেনটা পূর্ণ নিষ্পত্তি হয়। কারো কাছে তুমি ১,০০,০০০ টাকা পাও, তুমি তাকে বললা যে আমাকে যদি, এই যে একটা ডেট দিলা যে এই ডেটের মধ্যে ৫ দিন সময় দিলা, যে ৫ দিনের মধ্যে যদি তুমি আমার টাকাটা পরিশোধ করে দাও, তাহলে আমি তোমার কাছ থেকে আরো ২,০০০ টাকা কম নিবো বা ৫,০০০ টাকা কম নিবো। ১,০০,০০০ পাই, ৯৫,০০০ টাকা নিবো। এই যে ৫,০০০ টাকা তুমি তাকে ছাড় দিলা, এটা হচ্ছে নগদ বাট্টা। দেনাদার পাওনাদারকে যখন ছাড় দেয় সেটা হচ্ছে নগদ বাট্টা। আবার যখন মানুষ পণ্য ক্রয় করতে গিয়ে সরাসরি দর কষাকষির মাধ্যমে যে ছাড়টা পায়, সেটা হচ্ছে কারবারি বাট্টা। বুঝতে পেরেছো? আর মনে রাখবা যে কারবারি বাট্টা কখনোই কোনো লেনদেনে অন্তর্ভুক্ত হয় না। কারণ কি? কারবারি বাট্টা তো, ওটা তো লেনদেনই হলো না। কারণ আমি যখন কিনলাম, আমি ৫০০ টাকা দাম লিখা ছিল, কিনলাম ৪০০ টাকা দিয়ে। তাহলে কি ৫০০ টাকার লেনদেন হলো না ৪০০ টাকার লেনদেন হলো? ধরো বইয়ের গায়ে মূল্য লেখা ছিল ৫০০ টাকা। তুমি দামাদামি করলে অনেক জিনিসের, শুধু বই না, তুমি যে কোনো জিনিস, যা যা মূল্য লেখা ছিল তার থেকে একটু দামাদামি করে কিছুটা কম দিয়ে কিনলে, তাহলে দামাদামি করার পরে যে কম মূল্যে তুমি পণ্যটা কিনলে, তাহলে অ্যাকচুয়াল লেনদেনটা কি? যে মূল্যে কিনলে সেটাই হলো না? জি মিস। জি। হ্যাঁ, সেজন্য কারবারি বাট্টা মানে যতটুকু আমি ছাড় পেলাম সেগুলো হিসাবে অন্তর্ভুক্ত হয় না। কারবারি বাট্টা কখনোই কোনো হিসাবে অন্তর্ভুক্ত হয় না। মনে থাকবে? কারণ ওটা তো ইয়েস। লেনদেনই হলো না। আমি তো দামাদামি করে ওটা কমিয়ে ফেলেছি। মূল্য লেখা থাক, কিন্তু আমি তো লেনদেন করিনি। আমার কাছ থেকে তো টাকা যায়নি।
লেনদেন হতে গেলে তো আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হবে। যতটুকু পরিবর্তন হবে ততটুকুই লেনদেন এবং ততটুকুই হিসাবে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে। তারপরে আসো অবচয় হিসাব। এখন অবচয় কি? কেউ কি জানো? অবচয় কাকে বলে? আচ্ছা আমি বলছি। অবচয় মানে হচ্ছে কোনো সম্পদের ব্যবহারজনিত বা হ্যাঁ, বা যেকোনো কারণে কোনো পণ্যের যদি বা কোনো সম্পদের যদি যদি মূল্য একটু হ্রাস ঘটে। সমস্যা হয় তাহলে আর কি। হ্যাঁ, মানে ব্যবহারের সোফা কারণে যদি আমি কিনি ওটা যদি ভেঙে যায় তাহলে ওইটা অপচয়। শুধু ভেঙে যাওয়া না, যেকোনো কারণে সেটার মূল্য ধরো তোমার হাতের যে ডিভাইসটা, মোবাইল হোক, ল্যাপটপ হোক, তুমি যা দিয়ে কিনেছিলা, এখন কি সেই দামে বিক্রি করতে পারবে? নো ওয়েস। পারবে না। এই যে মূল্যটা হ্রাস হলো, হ্যাঁ? এই যে যতটুকু হ্রাস হয়েছে সেটাই হচ্ছে তোমার অবচয়। স্থায়ী বুঝতে পেরেছ? সম্পদের প্রতি হ্যাঁ। তারপরে হচ্ছে বকেয়া খরচ ও দায়, প্রাপ্য আয়। এখন বকেয়া খরচ কোনগুলা? যে খরচগুলা ধরো তুমি রিক্সা দিয়ে এসেছো বা তোমার ব্যবসার পণ্য রিক্সা দিয়ে নিয়ে এসেছো, সেটার ভাড়াটা তুমি পরিশোধ করোনি। তোমার খরচটা কি থাকলো? বকেয়া। বকেয়া মানে বাকি থাকলো। এটা তোমার দায়। কারণ ওই যে রিক্শাওয়ালাকে বা ভ্যানওয়ালাকে ওই পণ্যের জন্য ভাড়া তোমাকে দিতে হবে। তুমি তার কাছে দায়বদ্ধ হয়ে থাকলে সেটা হচ্ছে দায়। তার মানে খরচ যদি আমরা বকেয়া রাখি সেটা হবে দায়। আবার যদি খরচ অগ্রিম দিয়ে রাখি, ধরো তুমি তোমার পণ্য ট্রাক দিয়ে নিয়ে যাবে, তোমার ব্যবসার পণ্য। তুমি ট্রাকওয়ালাকে অগ্রিম টাকা দিয়ে রাখছো যে আমি কালকে পণ্য নিয়ে যাব, আজকেই তুমি অ্যাডভান্স তাকে 10,000 টাকা দিয়ে দিয়েছো। তাহলে কিন্তু সেটা তোমার সম্পদ। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম যে অগ্রিম খরচটা হচ্ছে সম্পদ এবং বকেয়া খরচ হচ্ছে দায়। আবার আয়ের ক্ষেত্রে উল্টোটা। আয়ের ক্ষেত্রে কি? আমি যদি অগ্রিম আয় নিই, ধরো তোমরা এখানে পড়ছো, হ্যাঁ? তোমাদের কাছ থেকে আমরা একটা অ্যামাউন্ট আয় হিসেবে পাবো। কিন্তু তোমাদের কাছ থেকে যদি আমি টাকাটা অগ্রিম নিয়ে রাখি, তাহলে কিন্তু আমি তোমাদের কাছে দায়বদ্ধ হয়ে থাকবো। অগ্রিম আয়টা হচ্ছে দায়। আবার যদি তোমরা পড়ার পরে ১ মাস পরে পেমেন্ট করবে, তাহলে ১ মাস যে আমি পড়ালাম, তোমরা যদি আরো দেরি করে টাকাটা আমাকে দাও, তাহলে আমার আয়টা বকেয়া থাকলো। তাহলে যতদিন তুমি আমাকে না দিবে সেটা আমার সম্পদ হয়ে থাকবে। তাহলে কি বুঝলাম আমরা? আয় যদি বকেয়া থাকে তাহলে ওটা সম্পদ। আমার আয়টা, ধরো আমি যে অফিসে চাকরি করি সেখানে যদি আমার আয়টা আমি উত্তোলন না করি, টাকাটা না নেই অফিস থেকে, তাহলে ওটা আমার সম্পদ হয়ে থাকবে। আর যদি আমার অফিসের মাস শেষ হয়নি, মাস শেষ হওয়ার আগে যদি আমি টাকা নিয়ে নেই, অগ্রিম আয়টা অগ্রিম নিয়ে নেই, তাহলে সেটা আমার দায় হয়ে থাকবে। বুঝতে পেরেছ? আচ্ছা। জি তারপর ম্যাম। দেখো অগ্রিম খরচ, হ্যাঁ, থ্যাংক ইউ। অগ্রিম খরচ আর সম্পদ, এটা তো বুঝালাম। অগ্রিম খরচ, সম্পদ, অগ্রিম আয়, এগুলো বুঝালাম। মেরামত হিসাবটা কি দেখো? মেরামত হচ্ছে কোনো স্থায়ী সম্পদ, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, যে কোনো ধরনের স্থায়ী সম্পদ যদি কোনো মেরামতের প্রয়োজন হয়, হ্যাঁ, সেটা মেরামত ব্যয় হিসেবেই যাবে। এটা এক ধরনের ব্যয়। মেরামত তো বুঝোই। তারপর হচ্ছে অফিস সরঞ্জাম সম্পদ। অফিস সরঞ্জাম কোনগুলো? দেখো, অফিসে ব্যবহৃত কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার, যত ধরনের যন্ত্রপাতি আছে সেগুলো হচ্ছে অফিস সরঞ্জাম। এগুলো সম্পদ। এ কারণে এগুলো আমরা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে থাকি। অফিস সাপ্লাইজ, এগুলো সবই হচ্ছে সম্পদ। এখন অফিস সাপ্লাইজ কোন ক্ষেত্রে হবে? দেখো, এই আইটেম গুলোর নাম মনে রাখবে, যে ঘড়ি, স্টেপলার, ক্যালকুলেটর, পেপার, হ্যাঁ, এগুলো হচ্ছে অফিস সরঞ্জাম। যখন তোমাদের লেনদেনে বলা থাকবে যে অফিসের জন্য ঘড়ি ঘড়ি ক্রয় করা হলো, তাহলে ঘড়ি হিসাব ডেবিট এটা বলা যাবে না। তখন বলতে হবে যে অফিস সাপ্লাইজ হিসাব। তারপরে কোন হিসাব থাকলে অফিস সরঞ্জাম বলবা? দেখো, কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার, এগুলো বড় বড় যন্ত্রগুলা, সেগুলো হচ্ছে অফিস সরঞ্জাম। ছোট যন্ত্রগুলা হচ্ছে অফিস সাপ্লাইজ। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে কোন সম্পদ, কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব। এবং আমরা এটাও জেনেছি যে কোন আইটেম বাড়লে কি এবং কমলে কি। তাহলে এবার আমরা জাবেদায় যেতে পারবো। ঠিক আছে? দেখো, তারপরে এখানে একটা সুন্দর করে সংক্ষেপে দিয়ে দেয়া আছে। দেখো, সম্পদ বাড়লে ডেবিট, কারণ সম্পদ ডেবিটের আইটেম, এগুলো তো বাড়লে ডেবিট হবে। তারপরে হচ্ছে ব্যয় বাড়লে ডেবিট, কারণ ব্যয় সম্পদ, ব্যয় উত্তোলনের তিনটা ছিল ডেবিটের আইটেম। আর ক্রেডিটের আইটেম ছিল তিনটা: আদম, আয়, দায় এবং মতে হচ্ছে মূলধন। এই তিনটা ছিল ক্রেডিটের আইটেম। এই দেখো, ক্রেডিটের আইটেম গুলো বাড়লে ক্রেডিটই আছে, যে দায়, তারপরে হচ্ছে আয় এবং মালিকানা সত্ত্ব। আর উল্টোটা হচ্ছে, দেখো, সম্পদ
বাড়লে ডেবিট হইলে তাহলে কমলে কি ক্রেডিট হ্রাস পেলে। তারপরে হচ্ছে রেভিনিউ, এখানে রেভিনিউ বাড়লে ডেবিট কমলে কি ক্রেডিট, সরি বাড়লে হচ্ছে ডেবিট কমলে হচ্ছে ক্রেডিট, উল্টোটা হবে, মানে যার যে আইটেম, যে পাশের আইটেম বাড়লে ওই পাশেই থাকবে, কমলে তার উল্টো সাইডে যাবে, এই হচ্ছে কথা। আচ্ছা, ঠিক আছে, এবার আসো কয়েকটা জাবেদা আমরা দেখি। আচ্ছা, স্ক্রিনটা তো দেখতে পাচ্ছ তোমরা সবাই, তাই না? দেখো, উম, দেখো, যে কোনো ঘটনা বা লেনদেন করার পরে তোমরা চিন্তা চিন্তা করবে দুইটা পক্ষ আছে কিনা। এখানে সবসময় লেনদেনের দুইটা পক্ষ থাকবে। লেনদেনের কয়টি পক্ষ থাকে সবসময়? দুইটি পক্ষ, একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। দেখো, দুইটি পক্ষ আছে কিনা এটা চিন্তা করবে, তারপরে এটা কোন হিসাব এটা চিন্তা করবে, যে কথাগুলো আমরা মাত্র বললাম। তারপরে হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রটা আমি একটু আগে শেখালাম তোমাদের, ওইটা চিন্তা করবা যে এখানে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। তারপর হচ্ছে জাবেদার ছকে আমরা লিখবো। জাবেদার ছক তো তোমরা সবাই পারো, তাই না? গত ক্লাস তোমাদের শেখানো হয়েছে। তারপর আমি বলে দিই, প্রথমে কি থাকবে? তারিখ, বিবরণ, তারপর কি খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, আমরা জাবেদার ছক দেখবো। দেখো, এখন ঘটনাটা পড়ার পরে আমরা চিন্তা করবো যে কি আসলো, তারপরে কি গেল, তারপরে হিসাব খাতের কথা চিন্তা করব, এটা কোন হিসাব, তারপর ডেবিট নাকি ক্রেডিট। এই জিনিসগুলো চিন্তা করলে আমরা জাবেদা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা একটা লেনদেন দেখি। দেখো, বলছে নগদে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। এখন নগদে যদি আমরা আসবাবপত্র ক্রয় করি, বাস্তবে চিন্তা ভাবনা করো, তুমি ধরো তুমি তোমার নিজের কথা চিন্তা করো যে তুমি নগদ 20,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করলে, তাহলে তোমার প্রতিষ্ঠানের কি পরিবর্তনটা ঘটলো? তোমার কাছ থেকে 20,000 টাকা চলে গেল এবং আসবাবপত্র 20,000 টাকা মূল্যের সমপরিমাণ আসবাবপত্র তোমার কাছে চলে আসলো। এরকমই তো ঘটলো ঘটনাটা, তাই না? আচ্ছা, জি মিস। হ্যাঁ, আসবাবপত্র আসার কারণে, আসবাবপত্র কি এক ধরনের কি বলতো সম্পদ। কি ধরনের সম্পদ। হিসাব? সম্পদ, আমরা একটু আগে শিখেছি। তাহলে আসবাবপত্র যে আসলো মানে সম্পদ আসলো, সম্পদ কি বাড়লো না? সম্পদ বেড়েছে আর সম্পদ কমেছে। হ্যাঁ, হ্যাঁ, সম্পদ যে বেড়েছে। আমরা জানি সম্পদ বাড়লে কি ডেবিট, কারণ সম্পদ কি ক্রেডিট। ডেবিটের ডেবিট, সম্পদ ডেবিটের আইটেম ছিল। দেখো, ও হ্যাঁ। সম্পদ, ব্যয় আর উত্তোলন, এই তিনটা হচ্ছে ডেবিটের আইটেম। ডেবিটের আইটেম তো বাড়লে ডেবিটই হবে, কমলে তো ক্রেডিট হবে। আর জি জি। ক্রেডিটের আইটেম তো তিনটা পড়েছে, কি কি? আদম মানে হচ্ছে আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব। যেগুলো ক্রেডিটের আইটেম সেগুলো বাড়লে ক্রেডিটই থাকবে, কিন্তু কমলে তার উল্টাটা হবে। সবসময় কমলে উল্টাটা হয়। আর এখন দেখো, আসবাবপত্রের বদলে আমাদের কাছ থেকে চলে গেছে কি নগদ টাকা, এটাও তো সম্পদ। তাহলে সম্পদ চলে গেলে কি ক্রেডিট, এই যে ক্রেডিট। তাহলে আমাদের হিসাবটা হবে, দেখো, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, সমপরিমাণ টাকা ডেবিট। এবং এই যে ফরম্যাট, জাবেদার ফরম্যাট হচ্ছে এরকম, উপরে প্রতিষ্ঠানের নাম থাকবে, তারপর জাবেদা, এখানে তারিখ থাকবে, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমরা আমাদের জাবেদাটা কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট এবং ক্রেডিটের আইটেমটা একটু সরিয়ে লিখবে তোমরা, যে মিস, নগদান হিসাব ক্রেডিট। হুম হুম, বলো। উত্তোলন কি ডেবিট? উত্তোলন হ্যাঁ, ডেবিট না? উত্তোলন ডেবিট, হ্যাঁ। সম্পদ, তারপর হচ্ছে ব্যয়, উত্তোলন, তোমরা মনে রাখবে তিনটা তিনটা আইটেম। সম্পদ, ব্যয়, উত্তোলন, তিনটা ডেবিট। আর আদম হচ্ছে ক্রেডিট, আয়, দায়, মালিকানা সত্ত্ব বা মূলধন, এই তিনটা হচ্ছে ক্রেডিট। ডেবিট গুলা বাড়লে ডেবিটই থাকবে, কমলে ক্রেডিট। আর ক্রেডিট গুলা বাড়লে ক্রেডিটই থাকবে, কমলে ডেবিট। ঠিক আছে? আর জাবেদা দেওয়ার পর তোমাদের একটা ব্যাখ্যা দিতে হবে, ছোট একটা ব্যাখ্যা দিবা যে কেন এখানে এটা ডেবিট ক্রেডিট হলো, যেহেতু আসবাবপত্র ক্রয় করা হয়েছে। জাস্ট ওই লেনদেনটাই যদি দিয়ে দাও, নো প্রবলেম। তোমরা কি এটা বুঝতে পেরেছো সবাই? ইয়েস মিস। ওকে, তারপর দেখো, আরেকটা লেনদেন আমি লিখেছি যে যন্ত্রপাতি বিক্রি করা হলো।
এটা এবার খেয়াল করো, এটা তোমরা বলবে, আমি বলবো না। যন্ত্রপাতি বিক্রি করা হলে আমাদের কোন সম্পদ বা মানে যে কোনো আইটেম হোক, কোন হিসাবটা আসলো কোন হিসাবটা গেল, কি পরিবর্তন হলো, দেখো কি আসলো কি গেল, এটা আমাকে বলো। যন ডেবিটটা আসলো, ক্রেডিট গেল। আচ্ছা না, ডেবিট আসলো, ধরো তুমি যন্ত্রপাতি কিনেছো তোমার ব্যবসার জন্য, তাহলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে কি আসলো এবং কি গেল এটা বলো। অঙ্কের মিস হিসাব বাদ আমার দাও, আয় বাস্তব। হয়েছে। তুমি বাস্তব চিন্তা করো, ধরো তুমি তুমি বইয়ে নাই, তুমি এমনি ধরো তুমি যন্ত্রপাতি কিনেছো, তাহলে তোমার কাছে কি আসলো, যন্ত্রপাতিটা আসলো না, এবং জি। তোমার কি চলে গেল, তোমার কাছ থেকে টাকা চলে গেল, 30,000 টাকা চলে গেল তোমার কাছ থেকে। বুঝতে পেরেছো? দেখো আমি যখন যন্ত্রপাতিটা কিনলাম তখন আমার কাছে যন্ত্রপাতিটা আসলো, এবং আমি দোকানদারকে যখন 30,000 টাকা দিয়ে গেলাম, আমার প্রতিষ্ঠান থেকে 30,000 টাকা চলে গেল, তাই না? ঠিক আছে, দেখো তাহলে যন্ত্রপাতি আসলো, যন্ত্রপাতি এক ধরনের সম্পদ, তাহলে সম্পদ আসলো। আবার সরি, যন্ত্রপাতি বিক্রি করা হয়েছে, ক্রয় করা হয়নি, বিক্রি করা হয়েছে, সরি। বিক্রি করা হলে তো যন্ত্রপাতি চলে গেল আর টাকা আসলো। আমি তো এতক্ষণ ক্রয় ভাবলাম। যন্ত্রপাতি যদি বিক্রি করি তাহলে যন্ত্রপাতিটা চলে যাবে আর টাকাটা আসবে। টাকা হচ্ছে আমাদের নগদ, টাকাটা হচ্ছে সম্পদ, সম্পদ আসলো মানে সম্পদ বৃদ্ধি পেল, এই যে সম্পদ ডেবিট, নগদান ডেবিট। আর যন্ত্রপাতি যেহেতু বিক্রি করে দিলাম, যন্ত্রপাতি চলে গেল, চলে গেলে কি সম্পদটা কমে গেল, সম্পদ কমে গেলে ওই সম্পদটা ক্রেডিট, তাহলে কোন সম্পদটা কমলো, যন্ত্রপাতি কমলো, তাহলে যন্ত্রপাতি ক্রেডিট। বুঝতে পেরেছো সবাই? জি আচ্ছা, ম্যাম। না বুঝলে কিন্তু অবশ্যই বলবে আমাকে, হ্যাঁ। এই যে দেখো, নগদান হিসাব ডেবিট আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, সবসময় টাকার অঙ্ক কিন্তু ডেবিট আর ক্রেডিট পক্ষ সমান থাকবে। জি ম্যাম। তারপর এখানে ব্যাখ্যা দিলে যেহেতু যন্ত্রপাতি বিক্রি করা হলো, শেষ। ওই ওই জাবেদার লাইনটা দিয়ে দিলেই, শুধু সামনে একটা যেহেতু বসিয়ে দিবে, শেষ। টাকার অ্যামাউন্টটা লিখতে হবে না, ব্যাখ্যার মধ্যে যেহেতু যন্ত্রপাতি বিক্রি করা হলো এই যে পর্যন্ত, সামনে একটা শুধু যেহেতু লাগিয়ে দিবে, শেষ। তারপর আরেকটা, নগদে পণ্য ক্রয় করা হলো, নগদে পণ্য ক্রয় করা হলো, তাহলে কি হবে, নগদে যদি আমরা পণ্য কিনি, দোকানে গিয়ে যদি নগদ টাকা দিয়ে কোনো কিছু কিনি, আমাদের টাকাটা চলে গেল, তাই না? আর কি আসলো, পণ্য আসলো, যে কোনো ধরনের পণ্য হতে পারে। এখন এটা মনে রাখবে যে পণ্য নামে কোনো হিসাব লিখা হয় না, পণ্য নামে কোনো হিসাব লিখা হয় না। তাহলে কি আসলো, পণ্য আসলো, কেন আসলো, ক্রয় করার জন্য আসলো, আর ক্রয় হিসাব হচ্ছে এক ধরনের ব্যয়। তাহলে আমরা ক্রয় হিসাব লিখবো, আর নগদ টাকা চলে গেল নগদান হিসাব লিখবো। নগদান হিসাব, নগদ টাকা চলে গেল মানে সম্পদ চলে গেল, আর সম্পদ চলে গেলে সেটা ক্রেডিট হয়। এই যে নগদান সম্পদ ক্রেডিট হলো। আর ক্রয় নামে একটা ব্যয় বৃদ্ধি পেলো, পণ্য ক্রয় করলে পণ্য নামে যেহেতু হিসাব লিখা যায় না, সেগুলো আমরা ওই ব্যয়, ব্যয় নামে লিখবো, হ্যাঁ। আর ক্রয়টা হচ্ছে ব্যয়, আর ব্যয় বৃদ্ধি, ব্যয় যেহেতু আমরা জানি যে সম্পদ, ব্যয়, উত্তোলন, এই তিনটা হচ্ছে ডেবিটের আইটেম। তাহলে ব্যয়, ব্যয় বেড়েছে তাহলে ডেবিট, ডেবিটের আইটেম বেড়েছে মানে ডেবিটই থাকলো, তাই না? এই দেখো, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। দেখো পণ্য ক্রয়, ক্রয় হিসাব হলো, আর পণ্য বিক্রি করলে বিক্রয় হিসাব লিখতে হবে, কারণ পণ্য নামে কোনো হিসাব লিখা যায় না। ঠিক আছে? আরেকটা উদাহরণ দেখি আমরা, দেখো পণ্য বিক্রি করা হলো, এটা তো বুঝলাই। পণ্য বিক্রি করা হলে টাকা আসবে, আসলে নগদ টাকা আসলো মানে সম্পদ আসলো, সম্পদ আসলে সম্পদ ডেবিট মানে নগদান ডেবিট। আর বিক্রি একটা আয়, ওই আয় নামের হিসাবটা আমাদের আয় বাড়লো, আয় তো ক্রেডিটের আইটেম, বাড়লে তো ক্রেডিটই থাকবে, তাহলে বিক্রি হিসাব ক্রেডিট। সবাই কি বুঝতে পারছো ম্যাথ গুলো? জি ম্যাম। ওকে। আচ্ছা, তারপর দেখো, কর্মচারীদের বেতন প্রদান করা হলো। এখন দেখো, বেতন প্রদান করলে তার টাকা চলে যায় মানে সম্পদ চলে গেল, তাহলে নগদান হিসাবটা ক্রেডিট হয়ে গেল, সম্পদ চলে গেলে সম্পদ হ্রাস পেল, আর সম্পদ যেহেতু ডেবিটের আইটেম, ডেবিটের আইটেম হ্রাস পাওয়া মানে ক্রেডিট হয়ে যাওয়া, এই যে নগদান হিসাব ক্রেডিট হয়ে গেল। এখন কেন গেল টাকাটা, একটা খরচ, বেতন খাতে গেল, এখন ওই খরচের নামে আমরা হিসাব লিখব। বেতন হচ্ছে একটা ব্যয়, এই যে বেতন ব্যয়, ওটা হচ্ছে ডেবিট, ব্যয় তো ডেবিটের আইটেম, বেতন প্রদানের কারণে আমাদের ব্যয় বাড়লো, ব্যয় হচ্ছে ডেবিটের আইটেম, ব্যয় বাড়লো মানে ডেবিট, ডেবিটই থাকলো, কমলে তো ক্রেডিট হইতো। এই যে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে, হ্যাঁ। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি, আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, তারপর বাকি ক্লাসটুকু নিচ্ছি। তোমরা সব অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করে দিবে।
সবাই অ্যাটেন্ডেন্সটা পূরণ করে দাও, হ্যাঁ? সবার শেষ হয়ে গেলে বলবে, হ্যাঁ? অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? আচ্ছা, আমরা তাহলে ক্লাসে ফিরে যাই। অ্যাটেন্ডেন্স আশা করি সবাই দিয়েছো। ওকে। আচ্ছা, ফাইজা লিখেছো ডান, ওকে। তারপর দেখো পরের লেনদেনটা হচ্ছে সুদ পাওয়া গেল। সুদ পাওয়া গেল, কোনো টাকা পাওয়া গেলে তো সেটা আয়। আর ৪,০০০ টাকা পেলাম আমরা, তাহলে নগদ ৪,০০০ টাকা পাওয়ার কারণে আমাদের নগদ সম্পদ বাড়লো, তাহলে নগদান হিসাব ডেবিট। আর কি আয়ের নামটা কি? সুদ। কি হিসেবে পেলাম? দেখো কি গেল, সুদ আসলো, তাহলে আয় বাড়লো, আয় বাড়লে ওই আয়টা হচ্ছে ক্রেডিট। নগদান ডেবিট এবং সুদ হিসাব বা প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট। তারপরের আইটেম হচ্ছে ১৪,০০০ টাকা বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো। খেয়াল করো ভালো করে। ১৪,০০০ টাকা বেতনের একজন হিসাবরক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছো। তুমি কি হিসাবরক্ষক নিয়োগ দিয়েছো? তুমি একটা প্ল্যান করেছো যে আমি ১৪,০০০ টাকা দিয়ে একজন হিসাবরক্ষক নিয়োগ করব। সিদ্ধান্ত নিয়েছো। তোমার কাছ থেকে কোনো টাকাও যায়নি, হ্যাঁ, কোনো লেনদেনই ঘটেনি এটা। এটা কোনো লেনদেন নয়। কারণ আমার কাছ থেকে লেনদেন হতে গেলে কি অবশ্যই আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হতে হবে, কি দুটি পক্ষ থাকতে হবে। লেনদেনের বৈশিষ্ট্যগুলো তোমরা সবাই আশা করি পড়েছো, তাই না? এখানে কি আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো টাকা গেছে বা আসছে এরকম কোনো ঘটনা ঘটেছে? ঘটেনি। রেসপন্স করবে তোমরা, হ্যাঁ? ঘটেনি। তাহলে এটা লেনদেন নয়, তাই এর কোনো জাবেদাও হবে না। এই যে এটা হচ্ছে লেনদেন নয়। তারপর এখানে তোমাদের বইয়ের উদাহরণ একটা এখানে আমি রেখেছি। দেখো পণ্য ক্রয়, পণ্য ক্রয়ের জাবেদা কি হবে? পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে, কারণ নগদ টাকা চলে গেল। আর যেহেতু পণ্য নামে কোনো হিসাব রাখা হয় না, তাই ওইটা ব্যয় বৃদ্ধি পেল, এটা ডেবিট হলো। এগুলো পড়িয়েছি আমরা। আসবাবপত্র ক্রয় এটা পারবে। দেখো বাহারের নিকট বিক্রয় হতে প্রাপ্তি ১৫,০০০ টাকা। বাহারের নিকট আমি একটা পণ্য বিক্রি করেছি, তাহলে আমি ১৫,০০০ টাকা পেয়েছি, তাহলে টাকা আসলো মানে নগদ টাকা আসলো, সম্পদ বাড়লো, তাহলে নগদান ডেবিট। আর বিক্রয় নামে কোনো হিসাব হয় না, তাহলে বিক্রয় আয়, আয় বৃদ্ধি পেলে ওটা হচ্ছে ক্রেডিট। পুরো লেনদেনে বুঝতে প্রবলেম হলে আমাকে বলবে, হ্যাঁ? তারপর দেখো ব্যাংকে জমাদান। তুমি যদি তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দাও, তাহলে ব্যাংকের হিসাব বাড়বে। আর ব্যাংক তোমার একটা সম্পদ, তাহলে ওই সম্পদটা বাড়লো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হলো। আর তোমার প্রতিষ্ঠান থেকে যে টাকাটা চলে গেল, এখান থেকে একটা সম্পদ বাড়লো এবং একটা সম্পদ কমলো, নগদান হিসাব ক্রেডিট হলো, কারণ নগদ টাকা চলে গেল, সম্পদ চলে গেল। দেখো কোথায় গেল টাকাটা? ব্যাংকে গেল, তাহলে ব্যাংকের হিসাবের সাথে টাকাটা যোগ হলো, ব্যাংক হিসাব ডেবিট হলো। সম্পদ, একটা সম্পদ বাড়লো আর একটা সম্পদ কমলো, যে সম্পদটা বেড়েছে সেটা ডেবিট, আর যে সম্পদটা কমেছে সেটা ক্রেডিট। এগুলো, এটা কিন্তু তোমাদের বইয়ের উদাহরণ এক। মানে প্রত্যেকটা আইটেম আলাদা করে ভেঙে ভেঙে দেওয়া আছে। তারপর দেখো বাকিতে পণ্য ক্রয়। আমরা যদি পণ্য বাকিতে কিনি, তাহলে দেখো ক্রয় তো ব্যয়, ক্রয় করলে তো ব্যয় হবে, ওটা ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেলো, ব্যয় হিসাব যেটা ওটা ডেবিট হলো, ক্রয় হিসাব ডেবিট। এখন নগদে পণ্য ক্রয়ের সময় আমাদের কাছ থেকে টাকা চলে যেত, ওই নগদান হিসাবটা ক্রেডিট করে দিতাম, কিন্তু এখন তো টাকা যায়নি, তাহলে কি ক্রেডিট করব? আমি বাকিতে কিনেছি সেজন্য কিন্তু দোকানদার আমার কাছে টাকা পাবে, তাহলে আমি দোকানদারের কাছে দায়বদ্ধ, সেটা হবে প্রদেয় হিসাব। তার মানে আমি তার কাছে দায়বদ্ধ। প্রদেয় হিসাব মানে তাকে আমার টাকাটা দিতে হবে, তাহলে এটা হবে দায়। আর দায় হিসাব বাড়লে সেটা হচ্ছে ক্রেডিট। আমরা জানি দায় তো ক্রেডিটের আইটেম, আর ক্রেডিটের আইটেম বাড়লে তো ক্রেডিট। আচ্ছা,
দেখো, বাকিতে ক্রয় করলে প্রদেয় হিসাব সৃষ্টি হয় এবং বাকিতে বিক্রি করলে প্রাপ্য হিসাব তৈরি হয়। আর পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব লিখতে হয়, পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব লিখতে হয়। সেগুলো আমরা জানি। দেখো কেন আসলো, বাকিতে পণ্যটা বিক্রি করার কারণে। এখন দেখো, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। আমরা যদি কোনো পণ্য বা কোনো টাকা, যে কোনো জিনিস মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করে, ধরো তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে তুমি তোমার প্রতিষ্ঠান থেকে 20,000 টাকা, বা এখানে কত লিখছে, 2,000 টাকা, 2,000 টাকা নিলা। মালিক কোনো কিছু নিলে সেটা, দেখো নিচে আমি লিখে রেখেছি, মালিক নিলে উত্তোলন, আর মালিক দিলে হচ্ছে মূলধন। মালিক যদি, ধরো তুমি মালিক, তুমি ব্যবসা প্রতিষ্ঠানকে কিছু দিলে সেটা মূলধন হিসেবে যাবে। আর তুমি ব্যবসা থেকে কিছু নিলে সেটা উত্তোলন হবে ব্যক্তিগত কারণে। কোনো কিছু নিলে, দেখো ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু নিলে সেটা হচ্ছে উত্তোলন। আর উত্তোলন হিসাব অলওয়েজ কি, ডেবিট। এটা আমরা জানি। উত্তোলন ডেবিট লিখলাম কারণ উত্তোলনের কারণে দায় হ্রাস পেলো। কিভাবে দায় হ্রাস পেলো, তুমি যে ধরো তুমি ব্যবসায়ে 10,000 টাকা ইনভেস্ট করেছিলে, এখন 2,000 টাকা ওখান থেকে নিয়ে এলে, ব্যবসাকে তুমি 10,000 টাকা দিয়েছিলে, তাহলে ব্যবসা তোমার কাছে দায়ে পড়েছিল। এখন তুমি যে 2,000 টাকা নিয়ে নিলে, তাহলে তোমার আর থাকলো কত, এখানে ইনভেস্ট 8,000 টাকা। তাহলে ব্যবসার 2,000 টাকা দায় কমে গেল। ব্যবসা প্রতিষ্ঠান, যে ব্যবসা আর মালিক দুইটা কিন্তু আলাদা সত্তা। ব্যবসা কিন্তু, তুমি 10,000 টাকা ব্যবসাকে দেওয়ার কারণে ব্যবসা কিন্তু তোমার কাছে 10,000 টাকা ঋণে ছিল। এখন তুমি ওখান থেকে 2,000 টাকা নিয়ে নিলে, তাহলে ব্যবসার দায়টা হ্রাস পেল। আর দায় হ্রাস পেলে সেটা অবশ্যই ডেবিট হবে। আর প্রতিষ্ঠান থেকে তো টাকা চলে গেল। টাকা চলে গেলে কি, প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেল, মানে সম্পদ কমে গেল। সম্পদ কমলে অলওয়েজ ক্রেডিট। কারণ সম্পদ হচ্ছে ডেবিটের আইটেম, ডেবিটের আইটেম কমলে তো ক্রেডিট হবে, তাই না? সবাই কি বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, তারপর দেখো, বিক্রয়, শুধু বিক্রয় বলা আছে 14,000 টাকা। শুধু বিক্রয় বললে আমরা ধরে নিব যে এটা পণ্য বিক্রি হয়েছে এবং নগদে বিক্রি হয়েছে, কিছু বলা নেই। নগদ বা বাকি কিচ্ছু বলা নেই, শুধু বিক্রয় 14,000 টাকা। যদি এভাবে থাকে, কিচ্ছু বলা না থাকে, তাহলে আমরা ধরে নিব সেটা নগদে। কিন্তু যদি এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দিয়ে বলা থাকে যে রহিমের কাছে বিক্রয় 14,000 টাকা, এখানেও বলা নাই নগদে না বাকিতে, কিন্তু প্রতিষ্ঠান বা ব্যক্তির যদি নাম দেওয়া থাকে, তাহলে সেটা বাকিতে হবে। কি বলেছি ভালো করে খেয়াল করো। যদি এমনিই বলা থাকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ছাড়া যদি বলা থাকে যে বিক্রয় এত টাকা, তাহলে ওটা নগদে ধরে নিব আমরা। নগদ বাকি কিছু বলা থাকবে না, কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকবে, সেক্ষেত্রে সেটা বাকিতে হবে। ঠিক আছে? এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নেই, তাহলে এটা অবশ্যই নগদে। নগদে বিক্রি করলে 14,000 টাকা নগদ টাকা আমার আসছে, নগদান ডেবিট হলো। আর বিক্রয় তো একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তারপরে হচ্ছে মণিহারি। মণিহারি তো আমরা একটু আগে দেখছি, সবকিছু দেখেছি না, ওটা ব্যয়, ব্যয় বেড়েছে। মণিহারি ক্রয়, মণিহারি হিসাব ডেবিট। ক্রয় নামে হিসাব হবে না, কারণ এখানে মণিহারি নাম দেওয়া যাবে। পণ্য নামটা থাকলে ওটা দেওয়া যেত না। মণিহারি ডেবিট, আর নগদ টাকা চলে গেল, নগদান ক্রেডিট। এট লাস্ট, এটা হচ্ছে কর্মচারীদের বেতন প্রদান। বেতন প্রদান করলে কি, বেতন দিলে আমাদের ব্যয় বৃদ্ধি পায়। কর্মচারীদের বেতন প্রদানের কারণে আমাদের কাছ থেকে কি, নগদ টাকা চলে গেছে। আর নগদান হচ্ছে কি, সম্পদ। সম্পদ চলে গেল মানে কি, সম্পদ হ্রাস পেল। সম্পদ হ্রাস পেলে সেটা ক্রেডিট। এই ছিল উদাহরণ 1। হ্যাঁ, এখন বলো যে তোমরা মোটামুটি জাবেদার ধারণা পেয়েছো তো নাকি? জি ম্যাম, পারছি। আচ্ছা, এখন আমি যদি তোমাদের হোমওয়ার্ক দিই কয়েকটা, তাহলে অবশ্যই করতে পারবে আশা করি। আমি যেটা এখন মাত্র তোমাদের বুঝালাম, সেটা ছিল তোমাদের বইয়ের উদাহরণ 1। হুম। বলতো জার্নাল শব্দের অর্থ কি, তোমাদের বলেছিলাম। এটা তোমাদের নবী থেকে আসে। এই যে জার্নাল শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস। আর জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। জাবেদার গুরুত্ব এগুলো তোমরা পড়ে নিবে। হ্যাঁ, জাবেদা কেন তৈরি করা হয়, এখানে কি ছক ফরম্যাট তো সবাই জানো, দেখালাম। জাবেদা 2 প্রকার, যে বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা। আমরা যে এখন যে জাবেদাগুলো করলাম সেগুলো নরমাল জাবেদা ছিল। আর বিশেষ জাবেদার মধ্যে হচ্ছে তোমার যে ক্রয় জাবেদা, বিক্রি, এগুলো আমরা পরবর্তীতে করবো।
ক্রয় জাবেদায় কোন কোন আইটেম যায় সেগুলো আমরা পরবর্তীতে শিখবো। দেখো এখন এই যে এই নিয়মগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে পণ্য, মাল, চেক এই প্রভৃতি নামে কোনো হিসেব হয় না। যে পণ্য বিক্রি করলে এই যে জাবেদাটা এরকম হবে। এগুলো পণ্য নামে কোনো হিসাব হবে না। তারপর হচ্ছে এটা আমরা বলেছি যে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকতে যদি এরকম নাম উল্লেখ থাকে তাহলে বাকিতে হয়েছে বলে মনে করতে হবে। হ্যাঁ, আবার বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বিক্রেতার নাম নেই। যদি বলা থাকে যে বাকিতে পণ্য বিক্রয়, কার কাছে বিক্রয় কিচ্ছু বলা নেই। তখন আমরা ওটা ক্রয় হিসাব তো ডেবিটই হবে। আর বাকিতে পণ্য ক্রয় করার কারণে আমাদের এই যে পাওনাদার সৃষ্টি হবে। পাওনাদার বা প্রদেয় হিসাব লিখতে হবে। পাওনাদারের অপর নাম হচ্ছে প্রদেয় হিসাব। তারপর যদি ক্রয় ফেরত থাকে, শোনো, ক্রয় ফেরত হলে জাবেদাটা কেমন হবে? ক্রয় করলে যদি ক্রয় হিসাব ডেবিট হয় এবং বাকিতে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হিসাব ক্রেডিট হয়, ক্রয় ফেরত দিলে ঠিক তার উল্টোটা হবে। তখন ক্রয় ফেরতটাই ক্রেডিট হয়ে যাবে এবং পাওনাদার ডেবিট হয়ে যাবে। জাস্ট ক্রয়ের বাকিতে পণ্য ক্রয়ের উল্টো জাবেদাটা হচ্ছে পণ্য ফেরতের। সবসময় মনে রাখবে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত এগুলো সবসময় বাকির লেনদেনের হয়। নগদ টাকা দিয়ে কেউ কিছু কিনলে সেটা আর ফেরত নেয় না। সেজন্য মানে হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী যে বাকির লেনদেনগুলোই ফেরতের জাবেদা হয়। ঠিক আছে? আর সম্পদ ক্রয় করলে সেগুলো আমরা পড়েছি, সম্পদ হিসাবটা ডেবিট হয় আর নগদে কিনলে নগদান ক্রেডিট হয়। বিক্রি করলে উল্টো টাকা আসবে, যন্ত্রপাতি চলে গেলে যন্ত্রপাতি ক্রেডিট। এগুলো তোমরা সবাই একটু পড়ে নেবে। এখানে একটা স্টার দিয়ে রেখেছি, দেখো। প্রতিষ্ঠান হতে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে। ব্যাংক থেকে উত্তোলন হলে প্রতিষ্ঠানের জন্য উত্তোলন হয়েছে বলে মনে করতে হবে। দেখো, যখন প্রতিষ্ঠান থেকে মালিক নিবে সেটা হচ্ছে মালিকের ব্যক্তিগত উত্তোলন, উত্তোলন ডেবিট, আর প্রতিষ্ঠান থেকে যা নিবে সেটা ক্রেডিট। কিন্তু যদি ব্যাংক থেকে উত্তোলন বলা থাকে তাহলে বুঝতে হবে যে প্রতিষ্ঠান তার প্রয়োজনে ব্যাংক থেকে কিছু উত্তোলন করেছে। সেক্ষেত্রে দেখো, ব্যাংক থেকে উত্তোলন, আমি যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করি তাহলে আমরা ধরে নিব যে টাকাটা প্রতিষ্ঠানের জন্য নিয়ে আসতেছি ব্যাংক থেকে, তখন হবে নগদান ডেবিট এবং ব্যাংকের টাকা কমে গেল, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ ব্যাংক আমাদের সম্পদ ছিল। তারপর হচ্ছে কোনো নগদ অর্থ যদি সম্পদ যদি চুরি যায় সেগুলো বিবিধ ক্ষতি হিসেবে দেখানো হয়। বিবিধ ক্ষতি, ক্ষতি মানে ব্যয়, ব্যয় ডেবিট। আর যা চুরি গেল, যে সম্পদগুলা কমে গেল সেগুলো হচ্ছে ক্রেডিট। আর হচ্ছে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, ব্যাংকের টাকা বাড়বে তখন ব্যাংক হিসাব ডেবিট হবে। আর সুদ যেহেতু একটা আয়, আয় বাড়লে ক্রেডিট। চার্জের ক্ষেত্রে উল্টোটা, ব্যাংক চার্জ করলে ওটা ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট। আর ব্যাংকের টাকাটা কমে গেল মানে নগদ আমাদের সম্পদ কমে গেল, সেটা হবে ক্রেডিট। আইটেম গুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে তোমরা বুঝোনি এরকম কোনো আইটেম থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। না ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে কি, চেক পাওয়া গেলে সেগুলো ব্যাংক হিসাবে লিখতে হবে। চেক নগদ টাকা না। চেক পেলে সরাসরি ওটা ব্যাংকের হিসাবে যায়, কারণ চেক জমা দিলে ওটা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হয়। আর বারটা তোমাদের আগেই বুঝিয়েছি। ওকে, এই ছিল জাবেদার রিক্যাপ। বারটা তোমাদের বুঝিয়েছি, মোটামুটি কমপ্লিট। নেক্সট ক্লাসে তোমাদের বিশেষ যে জাবেদাগুলো, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, হ্যাঁ, এই ফরম্যাট গুলো তোমাদের বোঝাবো। আজকে হোমওয়ার্ক গুলা নাও। উদাহরণ 1 তোমাদের বুঝিয়ে দিয়েছি, এটা করবে। হোমওয়ার্ক গুলা লিখে নাও সবাই, হ্যাঁ। আচ্ছা, তোমাদের যাদের বই নেই, তারা এনসিটিভির ওয়েবসাইট থেকে বইটা ডাউনলোড দিয়ে নিতে পারো। আর যদি তোমরা চাও, তোমাদের গ্রুপে আমি এই বইটা পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ, সেখান থেকে তোমরা বইটা ডাউনলোড করে নিয়ে ম্যাথ গুলো করে নেবে। হোমওয়ার্ক গুলো হচ্ছে উদাহরণ 1, 2। হুম তারপর হচ্ছে, আর এখানে দেখো একটা কাজ আছে তোমাদের, এই কাজটা হোমওয়ার্ক করবে। উদাহরণ 1, 2 আর এই কাজ। এইটুকু। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ম্যাম, ব্যবসা উদ্যোগ ক্লাস কি আপনি নেন যে? হ্যাঁ, 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 ব্যবসা উদ্যোগ ক্লাস আমি নেই। আমি আমি স্টাফে দিয়েছিলাম, দেখছিলেন? কি দিয়েছিলে তুমি? SW। ও আচ্ছা, আচ্ছা, হোমওয়ার্ক দিয়েছিলে। আচ্ছা, আচ্ছা, আমি দেখিনি, আজ দেখে নিব, হ্যাঁ। কবে দিয়েছিলে? হ্যাঁ, হোমওয়ার্কটা কবে দিয়েছিলে? তোমাদের তো কালকেও ক্লাস আছে। পরশু দিন। আচ্ছা, আচ্ছা, আমি পরশু দেখবো, দিন। হ্যাঁ, শিওর। আচ্ছা।
কে কথা বলছো? তুমি কে? নামটা বলো। ফাইজা। ফাইজা, আচ্ছা। থ্যাংক ইউ ফাইজা, হোমওয়ার্ক করার জন্য। তোমাদের তো উর্দু ক্লাস কালকে আছে, হ্যাঁ? তোমরা সবাই আজকে হোমওয়ার্ক করে দিয়ে দিবে। আমি কালকে ক্লাসের আগে তোমাদের হোমওয়ার্ক গুলো দেখে তারপর কিন্তু ক্লাসে বলবো কে কে হোমওয়ার্ক করেছিলে, কি কি করনি, হ্যাঁ? কালকে ক্লাসের নাম বলবো আমি। কালকে তোমাদের উর্দু ক্লাস আমি নিব, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আশা করি কারো কোনো প্রবলেম নেই। ক্লাসটা এখানেই শেষ করি, হ্যাঁ? আচ্ছা, কে জান্নাতুল ফেরদৌস কিছু বলবে? হ্যান্ড রেজ করেছো, বলো। ম্যাম আমি হচ্ছে প্রেজেন্ট ফর্মটা পাইনি। তুমি কি পাওনি? প্রেজেন্ট ফর যে ও, ফর্মটা সেটা লিঙ্কটা অ্যাটেন্ডেন্স পাইনি। শিট পূরণ করনি? আচ্ছা, আমি ম্যাম আবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থেকো সবাই। কালকে সময় মতো সবাই ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? আর হোমওয়ার্ক গুলো করবে কিন্তু। ঠিক আছে, তোমরা লিভ নিতে পারো। আর জান্নাতুল ফেরদৌস, তোমার জন্য আমি লিঙ্কটা আবার দিচ্ছি, হ্যাঁ?